হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই একটি লাইক দিবে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি তো একদম মনটা খারাপ হয়ে গেল। দেখলাম যে আমার পুরো কিচেন রুমটা একদম পিঁপড়া আর তেলাপোকা একদম নোংরা করে রেখেছে। তো দেখলাম যে বেসিনে একদম সবাই সরাসরি হাঁটাহাঁটি করছিল। তো এটা দেখে তো একদম কি বলবো, মনটা খারাপ হয়ে গেল যে এক্সট্রা কাজ বাড়িয়ে দিছিল। তো এর আগের দিন আমি ওই যে পিঠা বানাইছিলাম, হয়তো বা পিঠার তেল এখানে কিছুটা পড়ছে বা পিঠার ব্যাটার হয়তো বা পড়ছে, আমি খেয়াল করিনি। তো ওই গন্ধে গন্ধে পিঁপড়াগুলো চলে এসেছিলো। তো ওই জন্য সকাল সকাল উঠে এই যে এটাকে বেসিনটাকে একদম ভালো মতো ফার্স্টেই পরিষ্কার করে নিলাম, যেহেতু এখানে শাকসবজি কাটাকুটি করি বা ধুই। তো যদি ধোয়া মোছা না করি, এইভাবে নোংরার মধ্যে যদি কাজ শুরু করে দিই তাহলে তো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে আছে, তো এরপরে এই যে এখানে যে সিঙ্কটা ওইটা একটু ভালো মতো পরিষ্কার করে নেব। আর এখানে আগে হচ্ছে গিয়ে আমার চুলা ছিল, তো এখন তো আর এখানে আমি চুলা ব্যবহার করি না, যেহেতু আমার এই যে রান্নাঘরের জানালাটা ভেঙে গেছে। ওই জন্য বৃষ্টি পড়লে দেখা যায় যে চুলার মধ্যে সব পানি ঢুকে পড়ে। তো ওই জন্য চুলাটা আর কি আমি অন্য এক জায়গায় ট্রান্সফার করে নিছি। আর এখানে ওয়ালেও প্রচুর পরিমাণে তেল চর্বি লেগেছিল, যেহেতু ভাবলাম যে এখানে তো এখন আর রান্না করিনি, তো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি, তো ওয়ালটাও একদম ভালো মতো পরিষ্কার করে নিই। তো এরপরে এই যে আমার এই যে ছোট্ট একটা র্যাক ছিল, র্যাকটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই যে মশলাপাতির কৌটো, তো এগুলো উপর থেকে জাস্ট একটু আমি একটা শুকনো তাইনা দিয়ে ভালো মতো আর কি মুছে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমার কাছে বরাবরই ভালো লাগে। এরকম নোংরা দেখলে আমার একদম গা ঘিন ঘিন করে। তো এরপরে এই যে ওয়ালটাও আর কি মুছে নেব। তো ওয়ালও দেখলাম যে একদম পিঁপড়ার লাইন। আর পিঁপড়ার লাইন দেখলে তো আমার কেমন যে লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর পিঁপড়া তো থাকে দেখা যায় যে অনেক নোংরার মধ্যে। তো ওই অবস্থায় যদি দেখা যায় যে পিঁপড়াগুলো জাস্ট ছড়িয়ে ওখানে কিছু একটা রেখে দিলাম, তো ওইটা তো আসলে স্বাস্থ্যের জন্য খারাপ। তো আমি যদি কোথাও যদি পিঁপড়া দেখি বা হাঁটাহাঁটি করি, তো ওই জায়গাটা আমি ভালো মতো পরিষ্কার করে নিই, কেননা ওরা বাহির থেকেই তো আসে, বাহিরের নোংরা জীবাণু থেকে। তো এরপরে এই যে এখানে আমার কিছু রান্নার সরঞ্জামপাতি ছিল, ওগুলো একদম ভালো মতো পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে এরপর আর কি সব কিছু আমি এই যে এইখানে যে লোহার মধ্যে রেখে দেব। আর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে তো বেশ ভালো লাগে। তারপরে এই যে আমি এইখানে একটা স্টিকার লাগাইছিলাম, এই যে ওয়াল স্টিকার, এক্সট্রা আর কি কিছু রাখার জন্য। তো সবসময় দেখা যায় যে ওয়াল তো আর ছিদ্র করার ওই মেশিনটা থাকে না, ওই জন্য এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তো এখানে যে আমার বেকিং আইটেমের জন্য কিছু চামচ ছিল, তো ওইগুলাই আর কি রাখলাম। তো এরপরে এই যে দুপুরে চলে আসলাম রান্না করতে। আর আজকে তো আমার প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় একদম 12টার মতো বেজে গেছিলো। তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিতে হবে। তো ওই জন্য এই যে মাছটা আগেই আমি ঘুম থেকে উঠিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আর কি মাছটাও আমার ভালো মতো ছেড়ে গেছে। তো মাছটাকে আমি এক সাইডে রেখে দিলাম। তো মাছটা যেহেতু শিং মাছ থেকে প্রচুর গন্ধ আসে, তো ওইটাকে আমি একটু ভিনেগার দিয়ে জাস্ট আলাদাভাবে একটু রেখে দিলাম, যে ততক্ষণে আমি এই সবজিগুলো কেটে এরপরে মাছটাকে ভালো মতো ধুয়ে নেব। তো এই যে কাঁকরোল ছিল ফ্রিজে কিছুটা, তো ওই কাঁকরোলগুলো একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম কাটার আগে। তো এই তো আমার এখানে সব কিছু কাটাকুটি একদম রেডি। তো এখানে চিংড়ি মাছ কুটে নিয়েছিলাম, সাথে ছিল এই যে কাঁকরোল ভাজি আর হচ্ছে গিয়ে শিং মাছ। আর কাঁকরোল ভাজি আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না, সে যেভাবেই রান্না করা হোক না কেন। তো নিজের হাতে যদি রান্না করি তাহলে দেখা যায় যে একটু ভালো লাগে খেতে। আর কাঁকরোল, পটল তরকারি, বেশ কিছু তরকারি আছে আমার ওইভাবে পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে কাঁকরোলটা একটু অন্য স্টাইলে ভাজি করি, এই জন্য আমি এখানে একটু চিংড়ি মাছ দিলাম, যে চিংড়ি মাছটা দিলে তো স্বাদটা আবার অন্যরকম হয়ে যাবে, একটু খেতে ভালোও লাগবে। ওই জন্য চিংড়ি মাছ দিয়ে আর কি ভাবলাম যে কাঁকরোলটা ভাজি করে নেব। আর এখানে সেই শিং মাছগুলো ভেজে নেব অন্য চুলায়, যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে। তো চুলায় ভাজতে দিয়ে এরপরে চলে আসলাম এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো আমি সব সময় করি কি, থালা বাসন যদি জমা হয় সাথে সাথে আমি আসলে ওইটা ধুয়ে নিই। একটা জমা হইলে ওইটাই আর কি সাথে সাথে পরিষ্কার করে নিই। দেখা যায় যে জমিয়ে যদি রাখি এভাবে একটা দুইটা করে রাখতে রাখতে অনেকগুলো প্লেট বাসন জমা হয়ে যায়, তখন আসলে ধুইতে একদম আলসেমি লাগে।
ওই জন্য যখন যেটা হাতের কাছে পাই সাথে সাথে ওইটাই আর কি ধুয়ে রাখি। আর এরপরে এই যে ধোয়া পাল্লা শেষে দেখলাম যে মাছগুলো আমার ভাজা শেষ, আর মাছগুলোকে আমি একদম লাল করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু এগুলো চাষের শিং মাছ, তো এগুলো থেকে একটা এক্সট্রা গন্ধ থাকে, ওই জন্য আর কি একদম ভালো মতো ভেজে নিলাম যেন কোনো গন্ধ না থাকে। আর দুপুর ১২টার মানে ১২টা বলতে ওই তো আমার ওই যে অনেক দেরি হয়ে গেছিলো, তো আমার মেয়ে বলছিল যে ওর নাকি খিদা লাগছে। তো সবার আগে এই যে ডিমগুলো আমি আর কি সেদ্ধ দিয়ে এবার বাকিগুলো বাকি কাজগুলো আর কি করে নিয়েছিলাম। তো এদিকে আমার এই রান্নাগুলো হয়ে গেছে, তো আর ওই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ওই ডিমগুলো মেয়েকে খেতে দিলাম। আর এরপরে এই যে মাছটা রান্না করে নেব। তো প্রথমেই মাছের মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এরপরে এখানে টমেটো দিলাম। আর আজকে শিং মাছটা ভাবছিলাম শুধু একটু ঝোল রান্না করব, কিন্তু ফ্রিজে দেখলাম যে 3টা টমেটো ছিল। তো টমেটোগুলো দেখলাম যে একদম নষ্ট হয়ে মানে যাওয়ার পথে, তো ভাবলাম যে এগুলো নষ্ট না করে শিং মাছের মধ্যে দিয়েই রান্না করে ফেলি। আর আমার কাছে কোনো কিছু মানে ফালাই দিতে, বিশেষ করে খাবার জিনিস ভালো লাগে না। তো এরপর রান্নাবান্না শেষে যে চুলাটাও একটু ভালো মতো পরিষ্কার করে নেব। আর আমার চুলাটা যেহেতু জানালার পাশে, তো দেখা যায় যে একবেলা যদি চুলায় রান্না করে যদি না মুছি, তো দুপুর মানে সন্ধ্যার দিকে যদি কোনো নাস্তা বানাতে আসি দেখবো যে মানে চুলার অবস্থা খুবই খারাপ, পিঁপড়ায় একদম ভরে যায়। ওই জন্য সবসময় আর কি রান্নার সাথে সাথে আমি ভালো মতো পরিষ্কার করে নিই। তো এরপরে এই যে সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে যে ডাক্তারের কাছে গেছিলাম, দেখলাম যে ওর জ্বর কিছুতেই কমে না। তো কিছুদিন কমছিল, তো হঠাৎ করে দেখলাম যে আবার জ্বর আসছে। তো ওই জন্য ডাক্তারের কাছে চলে গেছিলাম, যেহেতু ছোট মানুষ আর চারদিকে যেভাবে ডেঙ্গু, তো ভাবলাম যে ডেঙ্গুটা একটু টেস্ট করিয়ে আনি যে কি হইলো বা না হইলো, একটা মনের মধ্যে টেনশন থাকে। তো ওই জন্য ওই যে ওকে রক্ত টেস্ট দিছিল। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এতটা সাহসী ছিল, ও একদমই কান্না করছিল না, মানে ভালোই সাহসী ছিল। আর ও ছোটোকাল থেকেই ওকে যদি এভাবে ইঞ্জেকশন দেওয়া হতো একদমই কান্না করতো না, প্রচুর সাহসী। তো এরপরে ডাক্তার দেখিয়ে এই যে আম্মুকে দেখলাম যে আম্মু এখানে দুধ চা বানিয়ে রাখছিল, আর এই যে এদিকে বাটার বান এগুলো আনিয়ে রাখছিল। তো আমি এই যে কাপ ভরে একদম দুধ চা ঢেলে নিলাম। আর এরপরে যে বাটার বান দিয়ে খাবো, আর বাটার বান দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যেমন দাদু বাড়ি বা নানু বাড়ি গেলে এইভাবে চা দিয়ে বনরুটি আনা হইতো। তো এই তো এরপরে এই যে সেই ভাইরাল আইসক্রিমটা একটু ট্রাই করে নিলাম। আর এই আইসক্রিমটা আমার আব্বু কিনে দিছে, যেহেতু মেয়েকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম, তো সাথে আমার আব্বুও গেছিলো, তো সে কিনে দিল। তো এটা আমার কাছে আহামরি কিছুই লাগেনি, এর থেকে নর্মাল যে কোন সেটাই ভালো লাগে খেতে। আর এই যে রাত 10টার দিকে আমার আব্বু কিছু চটপটি আনলো, যেহেতু আমাদের বাসার সামনেই চটপটির দোকান আছে, তো ওই জন্য সবার জন্য চটপটি আনলো, ভুড়ি দিয়ে খেতে বেশ মজাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা আজকে এ পর্যন্তই।